আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে সাধারণ ভবিষ্যৎ তহবিল 1979, তো এর আলোকে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেগুলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি বিভিন্ন প্রকার অগ্রিম, মানে এই বিধির আলোকে কী কী অগ্রিম অনুমোদন করে থাকে বা মঞ্জুর করে থাকে। যেমন এখানে রয়েছে মোটর গাড়ি অগ্রিম, তারপর হচ্ছে কি যে মোটর সাইকেল অগ্রিম, বাইসাইকেল অগ্রিম, গৃহ ক্রয় অগ্রিম বা গৃহ নির্মাণ অগ্রিম বা জমি ক্রয় সংক্রান্ত অগ্রিম, ভ্রমণ ভাতা অগ্রিম এবং বদলির ক্ষেত্রে অগ্রিম। তো এই অগ্রিমগুলি এই বিভিন্ন ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিলে আছে, এই অন্তর্ভুক্ত আছে, তাই না? এখন এবার একটা প্রশ্ন দেখব, সেই প্রশ্নটি 4 বার এসেছিল পরীক্ষায়। যেমন অগ্রিমের উদ্দেশ্য, প্রশ্নটি 4 বার পরীক্ষায় এসেছে বিগত পরীক্ষাগুলিতে। তো এই যে লক্ষ্য করি, অগ্রিমের উদ্দেশ্যসমূহ সাধারণ ভবিষ্যৎ তহবিল এই বিধিমালা 1979 এর 13(2)-এ ওই অগ্রিমের উদ্দেশ্যসমূহ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, এই যে লক্ষ্য করি, এতে বলেছে অসুস্থতার ব্যয় নির্বাহের জন্য, তা বিতে বলেছে চিকিৎসা বা শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে, এবং সিতে বলেছে বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া, ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানাদিতে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের উদ্দেশ্যে, জীবন বীমা প্রিমিয়ামের প্রদানের উদ্দেশ্যে, গৃহ নির্মাণ ব্যয় বাবদ জমি ক্রয় বা বাসগৃহ নির্মাণ বা বাসগৃহ ক্রয় বা মেরামত সংক্রান্ত উদ্দেশ্যে, প্রথমবারের মতো হজ পালনের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে, এবং মুসলিম চাঁদাদাতার স্ত্রীর বিশেষ করে এই যে মোহরানার দাবি পূরণের উদ্দেশ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে উদ্দেশ্যসমূহ। পরের প্রশ্ন হচ্ছে যে সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979 এর আলোকে এই যে অগ্রিমের পরিমাণ কীরকম হতে পারে সেই বিষয় সম্পর্কে এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে বিধি 13(3) এবং 4-এ পরিমাণ সম্পর্কে বলেছে। 13(3)-এ বলেছে গৃহ নির্মাণ এবং বিশেষ বিবেচনার উদ্দেশ্যে প্রদত্ত অগ্রিম ব্যতীত, মানে গৃহ নির্মাণের জন্য আবার অনেক সময় বিশেষ বিবেচনায় ঋণ দেওয়া হয়। তো এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ হবে, সে যদি চাঁদাদাতার 3 মাসের বেতন বা তহবিলের সঞ্চিত অর্থের অর্ধেক, 3 মাসের বেতন অথবা যা সঞ্চয় হয়েছে তার অর্ধেক, এই কথা বলছে। তবে এটা গৃহ নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, গৃহ নির্মাণের নিয়ম আবার আলাদা। এবং 13(4)-এ বলেছে সুদসহ প্রথম অগ্রিম চূড়ান্ত পরিশোধের তারিখ হতে 1 বছরের মধ্যে দ্বিতীয় অগ্রিম মঞ্জুর করা যাবে না। অর্থাৎ সুদসহ প্রথম অগ্রিমটা পরিশোধ করে দিয়েছে, এর পরবর্তীতে 1 বছরের মধ্যে দ্বিতীয় অগ্রিম পাবে না, 1 বছরের বেশি হতে হবে, তারপরে আবার দ্বিতীয়বার নেওয়া যাবে, সেই কথা বলছে। এবং এখানে বিশেষ বিবেচনার উদ্দেশ্যে একটা কথা বলেছে, যে বিশেষ বিবেচনার উদ্দেশ্যে অগ্রিমের কারণ লিপিবদ্ধ করে তহবিলের সঞ্চিত অর্থের 75% বা 3টি অগ্রিম যুগপতভাবে মঞ্জুর করা যাবে। অর্থাৎ এখানে সর্বাধিক 3টা দেওয়া যাবে, 3 বার অগ্রিম দেওয়া যাবে সর্বাধিক বিশেষ বিবেচনায়। এবং সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে সঞ্চিত অর্থের 75%, মানে ভবিষ্যৎ তহবিলে যা জমা হয়েছে তার 75% পর্যন্ত ঋণ পাবে, অগ্রিম পাবে। তিনটা পেতে পারে পরপর 3 বার, তাই বলছে সর্বাধিক 3 বার। কেউ যদি 1 বার নেয় 1 বার, সমস্যা নেই। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করবো, সেটি গৃহ নির্মাণ অগ্রিম। এবার পরের প্রশ্নটি হচ্ছে গৃহ নির্মাণ অগ্রিম। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত প্রভিডেন্ট ফান্ড থেকে গৃহ নির্মাণ বাবদ ঋণ বেশি নেয় বা অগ্রিম বেশি নেয়, যার কারণে এই প্রশ্নটি 4 বার বিগত পরীক্ষায় এসেছে। তো এইখানে এই প্রশ্নটি এই যে লক্ষ্য করি, এই যে 13(5)-এ বলেছে সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979 13(5)-এ এই গৃহ নির্মাণ এর জন্য অগ্রিম গ্রহণ সম্পর্কে বলা আছে। কি বলা আছে লক্ষ্য করি, গৃহ নির্মাণের উদ্দেশ্যে অগ্রিম গ্রহণের ক্ষেত্রে নিচের শর্ত দ্বারা নিয়ন্ত্রিত। কি শর্ত লক্ষ্য করি, এ নাম্বারে বলেছে অগ্রিমের পরিমাণ 36 মাসের বেতন বা তহবিলের সঞ্চিত অর্থের 80%-এর উভয়ের মধ্যে যেটি কম। অর্থাৎ বলছে যে 36 মাসের বেতন বা 80%, জমার 80%-এর মধ্যে যেটা কম সেটা। এবং আসবাবপত্র মেরামতের উদ্দেশ্যে যদি কেউ অগ্রিম নেয়, সেক্ষেত্রে আবার 12 মাসের বেতন আর 75% এর মধ্যে যেটি কম। আবার বি নাম্বারে বলা হয়েছে একই প্লটে গৃহ নির্মাণের জন্য একবারের অধিক মঞ্জুর করা যাবে না। অর্থাৎ একই প্লটে যদি কেউ ঋণ নিতে চায় সে একবার নিতে পারবে, তাই বলছে। তবে আগের পরিমাণ পরিশোধ করলে গৃহ নির্মাণ ঋণের জন্য ঋণ মঞ্জুর করা যাবে, মানে আগেরটি পরিশোধ করতে হবে।
আচ্ছা, এবার সি নম্বরে বলেছে নিচের শর্ত সাপেক্ষে একই গৃহ মেরামতের জন্য অনধিক একটি অগ্রিম মঞ্জুর করা যাবে। নিচের শর্ত সাপেক্ষে যদি একই গৃহ মেরামত মানে কি, আগে যে বাড়ি আছে সে বাড়িটা আমি হয়তো এক্সটেনশন করব বা মেরামত করব, তার জন্য সেক্ষেত্রে শর্ত হচ্ছে গৃহ বাসযোগ্য করার জন্য মেরামত প্রয়োজন। সেই ক্ষেত্রে এই মেরামত সাধারণ প্রকৃতির নয় এরকম ক্ষেত্রে, এবং গৃহের মূল্যের তুলনায় এর মেরামত বড় রকমের মেরামত, টাকা বেশি লাগবে সেই ক্ষেত্রে। ডি নম্বরে বলেছে অগ্রিম চাঁদাদাতার কর্মস্থলে অথবা অবসর গ্রহণের পর যেই স্থানে বসবাস করবেন সেই গৃহের ক্ষেত্রে অগ্রিম হতে হবে, যিনি যেখানে বাস করবেন। এবং অগ্রিম কিস্তিতে যদি উত্তোলন করতে হয় তবে একবারেই এক কিস্তিতে উত্তোলন করা যাবে, এই কথা বলছে। এবার এফ নাম্বারে আবার বলেছে গৃহ নির্মাণের উদ্দেশ্যে জমি ক্রয়ের বা বাড়ি ক্রয়ের জন্য অথবা একই গৃহ মেরামতের জন্য ব্যক্তিগত ঋণ পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্য নয়। এখানে বলছে আমি যদি আগে থেকে বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছি, সেই ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য আমি যদি ঋণ নিতে চাই, অগ্রিম নিতে চাই, তাহলে দেওয়া হবে না, সে কথা বলছে। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুরকারী কর্তৃপক্ষ পরিতুষ্টিত অগ্রিম প্রদান করা যাবে। আবেদনকারী আবেদন করে যদি সেটি করার পরে যদি সন্তুষ্ট থাকে, মানে আবেদন করার পরে তো আবার সেটি ইন্সপেকশন হয়, সেখানে যদি সন্তোষজনক ফলাফল আসে তাহলে সে পাবে ঋণ, সেই কথা বলছে। জি নম্বরে বলছে জমির সত্ত্ব হিসেবে আবেদনকারী মঞ্জুরকারী কর্তৃপক্ষকে পরিতুষ্ট করবেন না, মানে জমির সত্ত্ব হিসেবে জমির মালিক হতে হবে, সেই কথা বলছেন। এইচ নম্বরে বলেছে গ্রহণকৃত ঋণ সম্পূর্ণ ফেরত দেওয়ার পূর্বে জমি বা বিক্রয় করলে বা হস্তান্তর করা হলে সাথে সাথে সুদসহ অগ্রিমের টাকাসমূহ ফেরত দিতে হবে এককালীন। বলছে যে জমির জন্য ঋণ নিয়েছি সেটা যদি বিক্রি করি বা কাউকে হস্তান্তর করি তাহলে ঋণের টাকা সাথে সাথেই ফেরত দিতে হবে, তাই বলছে, বা অগ্রিমের টাকা ফেরত দিতে হবে। তো এবার পরের প্রশ্নটি হচ্ছে অগ্রিম মঞ্জুরির শর্তাবলী বা অগ্রিম প্রদান পদ্ধতি। তো এইখানে প্রশ্নটি বিগত পরীক্ষায় 4 বার এসেছিল, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সাধারণ ভবিষ্যৎ তহবিল যে বিধিমালা 1979 13, 6, 7 এবং 8 এই অগ্রিম মঞ্জুরির শর্তাবলী এবং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। প্রথমে দেখি 6 কি বলেছে। বিধি 13(6)তে বলেছে আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ফর্মে দাখিল করতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আবেদনকৃত অগ্রিমের প্রয়োজনীয়তা ও অগ্রিমের পরিমাণ সম্পর্কে নিজস্ব মতামত লিপিবদ্ধ করবেন। কর্মকর্তা দেখে শুনে তিনি মতামত প্রদান করবেন। এবার বিধি 13(7)-এ বলেছে মঞ্জুরকারী কর্তৃপক্ষ মঞ্জুরিপত্রে অগ্রিম মঞ্জুরির কারণ লিপিবদ্ধ করবেন এবং অগ্রিমের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে সঞ্চিত অর্থের পরিমাণের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন, যে কী পরিমাণ তিনি লোন নিচ্ছেন এটার প্রতি গুরুত্ব দিবেন। এবং 13 এই সাথে আরও বলেছে সঞ্চিত অর্থের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যে মাসে অগ্রিম মঞ্জুর করা হবে ওই মাসের পূর্ববর্তী 3 মাসের জমাকৃত চাঁদা হিসেবে ধরা যাবে না। অর্থাৎ আমরা যখন সঞ্চিত অর্থের পরিমাণের যদি পার্সেন্টেজ আকারে যদি 80% লোন চাই বা 75% লোন নিই তাহলে 3 মাসের পূর্ববর্তী 3 মাসের চাঁদা গণনাযোগ্য হবে না, তার আগে থেকে কাউন্ট হবে, তাই বলছে। বিধি 13(8)-এ বলছে শেষ বেতনের প্রত্যয়নপত্রে অন্যান্য প্রয়োজনীয় বিবরণীর সাথে মঞ্জুরকৃত মোট অগ্রিমের পরিমাণ, আদায়ের কিস্তির সংখ্যা, প্রতি কিস্তিতে আদায়যোগ্য অর্থের পরিমাণ, ইতিমধ্যে আদায়কৃত কিস্তির সংখ্যা, অর্থের পরিমাণ এবং বকেয়া পরিমাণ সহ অন্যান্য তথ্যাদি বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে বলেছে শেষ বেতন প্রত্যয়ন যখন প্রদান করবে সেই ক্ষেত্রে এই পূর্বে যদি ঋণ অগ্রিম থাকে সেই অগ্রিমের পরিমাণ, কিস্তি, কয়টা কিস্তি পরিশোধ করেছে, কয়টা কিস্তি বাকি আছে, সব বিস্তারিত উল্লেখ করতে হবে, সেই কথা বলছে। তো এইভাবে আমরা যদি আসে প্রশ্ন এখান থেকে কম আসে, তারপর যদি আসে তো লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। বিশেষ করে আজকে আমি এই সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979-এর সম্পূর্ণ অংশ যেগুলি ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা আসার মধ্যে সেইগুলি আলোচনা করার চেষ্টা করেছি। তো পরবর্তী সেশনে কি আলোচনা করবো একটু দেখে যাই। এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 সালের, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।